আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। গাইনিকোলজি থার্ড টার্মে যে টপিকগুলো আছে সেগুলো থেকে প্রিভিয়াস 6 ইয়ার্স এ প্রফে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে সলভ করার চেষ্টা করছি। আজকে কন্ট্রাসেপশনের ফার্স্ট পার্ট সম্পর্কে আলোচনা করব। কন্ট্রাসেপশন থেকে টোটাল 21টা প্রশ্ন এসেছে, যেটাকে আমরা 3টা পার্টে ভাগ করে আলোচনা করব। ফার্স্ট পার্টে এই 7টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে কন্ট্রাসেপটিভ মেথড সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এখানে হরমোনাল, নন হরমোনাল দুইটা আলাদাভাবেও জানতে চাইতে পারে। যদি মেথডস বলে আমরা এই পুরো চারটা লিখে দিলেই হবে। আমি রিডিং পড়বো, তবে এটা যে কেউ বুঝতে পারছে যে কি কি মেথড আছে। যদি মেথড বলে তাহলে পুরো চারটা লিখে দিব, আর নন হরমোনাল বললে জাস্ট উপরের পোর্শনটা লিখবো, আর হরমোনাল বললে নিচের পোর্শনটা লিখবো। তাহলে কি কি মেথডস আছে সেটাকে আমরা দুইটা পার্টে ভাগ করি, টেম্পোরারি এবং পার্মানেন্ট। টেম্পোরারির মধ্যে ব্যারিয়ার মেথড আছে। ব্যারিয়ার মেথড মেলের ক্ষেত্রে কন্ডম, ফিমেলের ক্ষেত্রে কন্ডম, ডায়াফ্রাম এবং সার্ভাইকাল ক্যাপ। ন্যাচারাল কন্ট্রাসেপশনের মধ্যে ক্যালেন্ডার মেথড, বেজাল বডি টেম্পারেচার মেথড, সার্ভাইকাল মিউকাস মেথড এবং ল্যাম মেথড আছে। ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা নন হরমোনাল সেটা আমরা এখানে লিখতে পারি, এবং স্টেরয়েডাল বা হরমোনাল কন্ট্রাসেপটিভ আছে। পার্মানেন্টের মধ্যে ফিমেলের ক্ষেত্রে টিউবাল অক্লুশন এবং মেলের ক্ষেত্রে ভ্যাসেক্টমি। আর স্টেরয়েডাল বা হরমোনাল কন্ট্রাসেপটিভকে আবার 4 ভাগে ভাগ করা যায়: ওরাল, প্যারেন্টেরাল, ডিভাইস এবং ট্রান্সডার্মাল প্যাচ। ডিভাইসের মধ্যে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা হরমোন সহ, নন হরমোনাল আমরা এখানে লিখেছিলাম, আর হরমোনাল হলে সেটাকে আমরা এখানে লিখতে পারি। এখানে লেভোনর্গেস্ট্রেল হরমোন ইউজ করা হয়, তো এটাকে আমরা লেভোনর্গেস্ট্রেল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম বলে থাকি। এছাড়া ভ্যাজাইনাল রিং বা ট্রান্সসার্ভাইকাল ডিভাইস আছে। প্যারেন্টেরালের মধ্যে ইনজেক্টেবল ডিএমপিএ এবং নর এথিস্টেরন এনানথ্রেট এবং কম্বাইন্ড মেথড আছে। ইমপ্ল্যান্টের মধ্যে ইমপ্ল্যানম, নরপ্ল্যান 2 এবং লেভোনর্গেস্ট্রেল রড আছে। ওরালের মধ্যে সিঙ্গেল প্রিপারেশন হিসেবে আমরা প্রজেস্ট্রন অনলি পিল ইউজ করতে পারি, যেটাকে মিলিপিল বলা হয়, কিংবা এমার্জেন্সি হিসেবে ইস্ট্রোজেন অনলি পিলও ইউজ করা যায়। কম্বাইন্ডের মধ্যে মোনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিক কিংবা এমার্জেন্সি পোস্ট কয়টাল পিল আমরা ইউজ করতে পারি। এরপরে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ কম্বাইন্ড ওরাল পিল। কম্বাইন্ড ওরাল পিলে আমরা যে ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন ইউজ করি তারা সিনার্জিস্টিক্যালি হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসকে ব্লক করে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেওয়ার মাধ্যমে। ইস্ট্রোজেন হাইপোথ্যালামাস থেকে আগত জিএনআরএইচ কে নেগেটিভ ফিডব্যাক দেয়, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আগত এফএসএইচ কে ইনহিবিট করে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেওয়ার মাধ্যমে। তাহলে ফলিকুল স্টিমুলেটিং হরমোনই যদি না থাকে তাহলে ফলিকুলার গ্রোথ হবে না, ইনিশিয়েশন বা রিক্রুটমেন্ট হবে না। আর ফলিকুলার গ্রোথ যদি না হয় তাহলে ওই ফলিকুলটা রাপচার করেই তো ওভুলেশন হওয়ার কথা ছিল, ঠিক না? তাহলে ওভুলেশনও হবে না, যেহেতু ফলিকুলার গ্রোথই হচ্ছে না। আর প্রজেস্টেরনটা লুটিনাইজিং হরমোনকে সাপ্রেস করে, ফলে কোনো এলিজ সার্জ হয় না। আমরা জানি ওভুলেশনের জন্য এলিজ সার্জ দরকার হয়, এলিজ সার্জ না হলে ওভুলেশন হয় না। এইভাবে তারা ওভুলেশনকে ইনহিবিট করে। আর ওভুলেশনই যদি না হয় তাহলে ওভাম আসবে না, ফার্টিলাইজেশন হবে না, ইমপ্ল্যান্টেশন, এমব্রায়ো ফর্মেশন কিছুই হওয়ার কোনো চান্স থাকবে না। এভাবে সে কন্ট্রাসেপশন করে। এটা হচ্ছে মেইন একটা মেকানিজম। এছাড়া তারা সার্ভাইকাল মিউকাসের ক্যারেক্টারটাকে অল্টার করে ফেলে, তাকে থিক, ভিসিড এবং স্ক্যান্টি করে ফেলে, যার ফলে স্পার্ম পেনিট্রেশন হতে পারে না। স্পার্ম না আসলে শুধু ওভাম এসে তো লাভ হবে না, একে তো ওভুলেশন হচ্ছে না, তারপরে ওভুলেশন যদি হয়েও যায় স্পার্ম আসতে পারবে না। স্পার্ম ওভাম না মিললে ফার্টিলাইজেশন হবে না, কোনো কিছুই হবে না। এছাড়া যদি ফার্টিলাইজেশন বাই এনি চান্স হয়েও যায়, তাও সে টিউবাল মোটিলিটিকে ইন্টারফেয়ার করার মাধ্যমে সেটাকে টিউবেই রেখে দিবে। টিউব থেকে দেখা যাচ্ছে সে ইউটেরাসে যেতে পারবে না। ইউটেরাসে না গেলে ইমপ্ল্যান্টেশন হবে না, আলটিমেটলি সে নষ্ট হয়ে যাবে এবং কন্ট্রাসেপশন হবে। এছাড়া সে যদি ইউটেরাস পর্যন্ত চলেও আসে, দেখা যাবে সেখানে এমন একটা এনভায়রনমেন্ট সে তৈরি করে, স্ট্রোমাল ইডিমা করে, ডেসিডুয়াল রিয়াকশন করে, গ্ল্যান্ডগুলোকে রিগ্রেস করে ফেলে, যার ফলে সেটা এমব্রায়োর জন্য নন রিসিপটিভ হয়ে যায়। তাহলে সে এই পর্যন্ত পৌঁছে গেলেও দেখা যায় যে এখানে ঠিকঠাকভাবে ইমপ্ল্যান্টেশন হতে পারছে না, সে নষ্ট হয়ে যাবে এবং কন্ট্রাসেপশন হবে। এই চারটা মেকানিজমে, অর্থাৎ এরকম মেকানিজমের মাধ্যমে সে কিন্তু আমাদের কন্ট্রাসেপশন করে। Then, what is the non-contraceptive uses or benefits of combined oral pill or OCP? যদি শুধু বেনিফিট জিজ্ঞাসা করা হতো, 1 নম্বরে আমি লিখতাম কন্ট্রাসেপশন, 2 নম্বরে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট দিয়ে শুরু করতাম। তো এখন যেহেতু শুধু নন কন্ট্রাসেপটিভ জিজ্ঞাসা করেছে, এগুলা বলছি। শুরুতে আমরা বলতে পারি ইমপ্রুভমেন্ট অফ মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি। সে যেহেতু 21 দিন টানা পিল খাচ্ছে এবং 7 দিন অফ রাখছে, ওই সময় মেনস্ট্রুয়েশন হবে, অর্থাৎ সবকিছু একটা রেগুলারাইজেশনের মধ্যে চলে আসে, এবং সে যেহেতু প্রেডিক্ট করতে পারে কখন মেনস্ট্রুয়েশন হবে, এই জন্য তার কোনো প্রি মেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোমও হয় না, হওয়ার চান্স কমে যায়। এবং সব রেগুলার থাকার কারণে অ্যামাউন্ট, ডিউরেশন সব চেক থাকে, মেনোরেজিয়া হয় না, এবং মেনোরেজিয়া না হলে, বেশি বেশি ব্লিডিং না হলে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার চান্সও কিন্তু কমে যায়। যেহেতু ওভুলেশনই হচ্ছে না, ওভুলেশন রিলেটেড পেইন বা মিটেলস মার্শ সিনড্রোম এটা হওয়ার চান্সও কমে যাবে, এবং ওভুলেশন না হলে আমরা জানি মেনস্ট্রুয়েশনের সময়ও পেইন হয় না, অর্থাৎ ডিসমেনোরিয়া হয় না। সে কিছু হেলথ ডিসঅর্ডার থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, যেমন ইউটেরাসের ভেতরে এন্ডোমেট্রিওসিস বা ফাইব্রয়েড ইউটেরাস। ইউটেরাসে প্রেগন্যান্সি হওয়ার চান্স ছিল, ইউটেরাসের বাইরে হলে সেটাকে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি, তো একটোপিক প্রেগন্যান্সি থেকেও সে আমাদেরকে বাঁচায়।
এবং ওভারিতে ফাংশনাল ওভারিয়ান সিস্টের চান্স কিন্তু কমে যায়, এবং ওভারঅল পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের চান্স কমায়, কারণ সে সার্ভাইকাল মিউকাস থিক করার মাধ্যমে ইনফেকশন যাতে ভেতরে ঢুকতে না পারে সেটাকে সে প্রিভেন্ট করে। এছাড়া আমরা যদি পেলভিসের বাইরে যাই, ওভারঅল টোটাল বডিতে ওপর থেকে নিচে যদি আসি, ফেসের ক্ষেত্রে সে হার্সুটিজম বা অ্যাকনি থেকে বাঁচায়। তা আরেকটু নিচে আসলে থাইরয়েডে অটোইমিউন ডিসঅর্ডারস অফ থাইরয়েড প্রিভেন্ট করে, ব্রেস্টে বিনাইন ব্রেস্ট ডিজিজ থেকে প্রোটেক্ট করে, এবং একদম নিচে আমরা পা বা যে কোনো জায়গায় বোনসের কথা যদি চিন্তা করি, বোনসে অস্টিওপেনিয়া বা পোস্ট মেনোপোজাল যে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয় সেগুলো থেকে প্রিভেন্ট করে, কিংবা রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রিভেন্ট করে, বা এটা থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়, কারণ তারা কিন্তু বোন মিনারেল ডেনসিটিকে ইনক্রিজ করে ফেলে। এছাড়া এটা কিন্তু আমাদের 3টা ম্যালিগনেন্সিকে প্রিভেন্ট করে: এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার এবং কোলোরেক্টাল ক্যান্সার। তবে আমরা পরে রিস্ক পড়ার সময় জানতে পারবো এটা 2টা ক্যান্সারের ইনসিডেন্স বাড়ায়, একটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা এবং সার্ভাইকাল কার্সিনোমা। এরপরে অ্যাডভার্স ইফেক্ট এন্ড কমপ্লিকেশন এবং অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন, এই দুইটা প্রশ্ন আমরা একসাথে পড়ে ফেলার চেষ্টা করব। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কিছু মেজর অ্যাডভার্স ইফেক্ট আছে, যেমন হাইপারটেনশন। সে যেহেতু নিজেই স্টেরয়েড, সে কিন্তু অ্যানজিওটেনসিনকে ইনক্রিজ করতে পারে, এবং অ্যানজিওটেনসিন 2 ইনক্রিজ হয়ে গেলে আমরা জানি হাইপারটেনশন হবে। কিছু ভাস্কুলার কমপ্লিকেশন আছে, যেমন ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, আর্টেরিয়াল থ্রম্বোসিস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা পেশেন্টের যদি কোনো সার্কুলেটরি ডিজিজ থাকে, যেমন আর্টেরিয়াল অর ভেনাস থ্রোম্বোসিস, সিভিয়ার হাইপারটেনশন, স্ট্রোকের হিস্ট্রি, হার্ট ডিজিজ, ডায়াবেটিস উইথ ভাস্কুলার কমপ্লিকেশন কিংবা মাইগ্রেন, এগুলো যদি থাকে আমরা কখনোই তাকে সিওসিবি প্রেসক্রাইব করব না। কিংবা কেউ যদি মেজর সার্জারি বা প্রলংড ইমোবিলাইজেশনে থাকে, তার ক্ষেত্রেও আমরা সিওসিবি প্রেসক্রাইব করব না, কারণ তার থ্রোম্বোএম্বোলিজমের চান্স থাকে। এছাড়া পেশেন্ট ডিপ্রেসড হয়ে যেতে পারে, কোলেস্টেটিক জন্ডিস কিংবা নিওপ্লাসিয়ার রিস্ক থাকতে পারে, যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার। আমরা বলেছি যে সে 2টা ক্যান্সার বাড়ায় এবং 3টা ক্যান্সার কমায়, এটা আমরা আগেই বলে ফেলেছি। তো এত এত রিস্ক দেখে হয়তো অনেকে ভয় পেয়ে যেতে পারে যে কেন আমরা তাহলে সিওসিবি প্রেসক্রাইব করব। আসলে বর্তমানে কম্বিনেশনগুলো এমন ভাবে ফিক্স করা হয়েছে যাতে কোনো অ্যাডভার্স ইফেক্টই না থাকে, তো এই জন্য আমরা সিওসিবি খুব সেফলি ইউজ করতে পারি। যেহেতু প্রশ্নে বলেছে যে অ্যাডভার্স ইফেক্ট লিখো, এই জন্য আমরা এগুলো লিখছি। আসলে এত বেশি অ্যাডভার্স ইফেক্ট কিন্তু বর্তমানে ডোজ কম্বিনেশনগুলোতে থাকে না। কিছু মাইনর কমপ্লিকেশন আছে, যেমন উপর থেকে নিচে যদি আমরা চিন্তা করি, হেডেক হতে পারে, ফেসে ক্লোয়েজমা এবং অ্যাকনি হতে পারে, নজিয়া, ভমিটিং, ব্রেস্ট পেইন বা মাস্টালজিয়া হতে পারে, ওয়েট গেইন এবং কিছু মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি। আমরা যেহেতু পিল দিচ্ছি মেনস্ট্রুয়েশন বা ব্লিডিং কমানোর জন্য, ব্লিডিং একদম কমে যেতে পারে, হাইপোমেনোরিয়া হয়ে যেতে পারে, অথবা স্টপ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যামেনোরিয়া। কিংবা তার ডোজ যদি কম থাকে, সেই ক্ষেত্রে ব্রেক থ্রো ব্লিডিং হতে পারে। 2টা টার্ম আছে, একটা হলো উইথড্রয়াল ব্লিডিং আর একটা হলো ব্রেক থ্রো ব্লিডিং। ব্রেক থ্রো ব্লিডিংটা কি? যে সে পিল খাচ্ছে, পিল খেলে তো আর ব্লিডিং হওয়ার কথা না, কিন্তু পিল খাওয়া অবস্থাতেই কোনো মিস পিল হয়নি, তারপরেও তার ব্লিডিং হলো, এটাকে আমরা বলি ব্রেক থ্রো ব্লিডিং। এটা কেন হয়? লো ডোজের জন্য। লো ডোজটা দেখা যাচ্ছে তার ব্লিডিং বন্ধ করার জন্য যথেষ্ট যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্রেক থ্রো ব্লিডিং হতে পারে। আর উইথড্রয়াল ব্লিডিংটা কি? সে যদি কোনো কারণে পিল মিস করে বা খাওয়া বন্ধ করে, তখন তো ব্লিডিং হবে, ঠিক না? সেটাকে আমরা বলি উইথড্রয়াল ব্লিডিং। আর মেনোরেজিয়া বইতে লেখা আছে, তবে এটা না লেখাই ভালো, সে তো আমাদেরকে মেনোরেজিয়া থেকে প্রোটেকশন দেয়, ঠিক না? তো এটা আমরা লিখবো না। এরপরে লস অফ লিবিডো হতে পারে ডিউ টু ভ্যাজাইনাল ড্রাইনেস, কিংবা ইনক্রিজ সিক্রিশন হয়ে যেতে পারে, হোয়াইটিস সিক্রিশন, যেটাকে আমরা লিউকোরিয়া বলে থাকি, এবং একদম নিচে লেগ ক্র্যাম্পস হতে পারে। তার কিছু জেনারেল অ্যাডভার্স ইফেক্ট আছে, যেমন সে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স করে ফেলে এবং হাইপারগ্লাইসেমিয়াকে প্রমোট করার মাধ্যমে গ্লুকোজ ইনটলারেন্স করতে পারে। ভিটামিন মিনারেলের মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলোর লেভেল কমায় ফেলতে পারে, লিভার ফাংশনটাকে কমায় ফেলতে পারে, জিআইটিতে মেজেন্টেরিক ভেন থ্রোম্বোসিসের ইনসিডেন্স ইনক্রিজ করতে পারে, কিংবা ইউটিআই ইনসিডেন্স ইনক্রিজ করতে পারে। রিপ্রোডাকশনে তার কি ইফেক্ট আছে? ফিটাসের ক্ষেত্রে আর্লি প্রেগন্যান্সিতে যদি আমরা কন্ট্রাসেপটিভ চালাই যায়, সেই ক্ষেত্রে হয়তো খুব একটা রিস্ক আমাদের থাকে না কনজেনিটাল অ্যানোমালি, নর্মাল যেরকম সেরকমই থাকে। এবং ল্যাকটেশনের ক্ষেত্রে সে কিন্তু ল্যাকটেশনাল পিরিয়ডে মিল্ক প্রোডাকশন কমায় ফেলে এবং মিল্কের কোয়ালিটিটাকেও খারাপ করে ফেলে, প্রোটিন এবং ফ্যাটের কন্টেন্ট কিন্তু সে রিডিউস করে ফেলে, এই জন্য ওই পিরিয়ডে কিন্তু সেটা দেয়া যাবে না। এই যে আমরা বলেছি যে সে লিভার ফাংশন কমায় ফেলে, এই জন্য তার কোনো যদি লিভার ডিজিজ থাকে, যেমন অ্যাক্টিভ লিভার ডিজিজ বা জন্ডিস কিংবা লিভার অ্যাডেনোমা, কার্সিনোমা, এগুলো যদি থাকে, আমরা কখনোই তাকে সিওসিবি প্রেসক্রাইব করব না। আমরা বলেছি প্রেগন্যান্সির সময় আমরা দিব না, আর্লি প্রেগন্যান্সিতে খুব একটা রিস্ক না থাকলেও এটা না দেয়াই ভালো। এছাড়া ব্রেস্ট, কারণ আমাদের দরকারও নাই, ঠিক না? প্রেগনেন্ট তো সে অলরেডি হয়ে গেছে, এখন কন্ট্রাসেপটিভ দিয়ে কি হবে? আর যদি ব্রেস্ট ফিডিং পিরিয়ডে দিই, আমরা বলেছি যে তার কোয়ালিটি বা কোয়ান্টিটি কমায় ফেলে, তার জন্য ব্রেস্ট ফিডিং পিরিয়ডে আমরা দিব না, পিওপি দিতে পারি। মেজর সার্জারি, প্রলংড ইমোবিলাইজেশন, আগেই বলেছি ভেনাস থ্রম্বোএম্বোলিজমের চান্স ইনক্রিজ করে ফেলে, এবং তার যদি কোনো নিওপ্লাজম থাকে সেটাকে সে অ্যাগ্রাভেট করতে পারে, যেমন ব্রেস্ট কার্সিনোমা কিংবা সার্ভাইকাল কার্সিনোমা, এই 2টা কার্সিনোমা সে কিন্তু বাড়ায় ফেলে।
তো এগুলো হচ্ছে তার অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্টও আমরা বলে ফেললাম। আমাদের নেক্সট প্রশ্ন, হাউ উইল ইউ কাউন্সেল এ পেশেন্ট বিফোর গিভিং কন্ট্রাসেপটিভস। তো একজন ক্লায়েন্টকে কন্ট্রাসেপটিভ দেওয়ার আগে আমরা কিভাবে কাউন্সিলিং করব সেটা আমরা এতক্ষণ যা পড়লাম সেটাই আমরা শুরুতে মেথডসগুলো পড়েছি। তো সে সেই মেথড থেকে ওসিপি চুজ করেছে, এখন আমরা তাকে কাউন্সিলিং করব। আমরা সেকেন্ড প্রশ্নে যে পড়েছিলাম মেকানিজম অফ অ্যাকশন, এটা তাকে ব্রিফলি বুঝাতে হবে, এক্সপ্লেইন হাউ ওসিপি ওয়ার্কস। এরপর আমরা বেনিফিটস পড়েছি, অ্যাডভার্স ইফেক্ট পড়েছি, তাহলে তাকে আমাদের বেনিফিট সম্পর্কে জানাতে হবে, রিস্ক বা অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে জানাতে হবে এবং বলে দিতে হবে এরকম ওয়ার্নিং সাইন যদি আপনি দেখেন তাহলে আমাদেরকে অবশ্যই রিপোর্ট করবেন। যেমন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা যে কোনো গল ব্লাডার ডিজিজ বা লিভার ডিজিজ কিংবা ব্লাড ক্লটের জন্য হতে পারে, মেজেন্ট্রিক ইস্কেমিয়ার জন্য, কিংবা সিভিয়ার লেগ পেইন হতে পারে, সেই ক্ষেত্রে ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের রিস্ক থাকে, কিংবা ব্লাড ভিশন, হেডেক, ডিজিনেস, উইকনেস, নামনেস, স্লারিং অফ স্পিচ, এগুলো কিন্তু হাইপারটেনশন কিংবা স্ট্রোক ইন্ডিকেট করতে পারে। তো এগুলো যদি সে দেখে তাহলে অবশ্যই আমাদেরকে রিপোর্ট করবে, এটা বলে দিতে হবে। এরপরে আমাদের ইনস্ট্রাকশন দিতে হবে কিভাবে সেটাকে ইউজ করবে, ইনস্ট্রাকশন অন হাউ টু ইউজ। তো প্রত্যেকটা ক্লায়েন্টকে আমাদের প্যাকটা দেখাতে হবে, প্যাকটা কিরকম। বাংলাদেশে বেশিরভাগ প্যাকে কিন্তু 28 পিল থাকে, 21 হোয়াইট পিল যেগুলোতে হরমোন থাকে এবং 7 ব্রাউন পিল যেখানে আয়রন থাকে। এবং বলে দিতে হবে এটা শুরু করবে ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে, অর্থাৎ যেদিন ব্লিডিং শুরু হয়েছে সেদিন থেকে। এবং কারো যদি এমআর বা অ্যাবর্শন হয় তাহলে যেদিন হবে সেদিন থেকে, কিংবা কেউ যদি অন্য কোনো ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করে এবং সে যদি শিওর থাকে যে সে প্রেগনেন্ট না, তাহলে যেদিন ইচ্ছা যে কোনো দিনে শুরু করতে পারে। তাহলে কিভাবে শুরু করবে সেটা বললাম, এখন কিভাবে সে এটাকে কন্টিনিউ করবে সেটা বলি। সে যখন শুরু করবে, এই যে ইন্ডিকেটর দেয়া আছে কোথা থেকে শুরু করবে, এখান থেকেই শুরু করতে হবে, একদম সিরিয়ালি খেয়ে খেয়ে যেতে হবে 21টা, এবং 21টা খাওয়ার পরে তারপরে আমাদের 7টা আয়রন কন্টেনিং যে ব্রাউন পিল সেটা খাওয়া শুরু করবে এবং কমপ্লিট করে তারপরে আরেকটা নতুন পাতা শুরু করবে। এবং এমন যদি হয় যখন সে আয়রন কন্টেনিং ট্যাবলেটগুলো খাবে তখন তার মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে, এবং এমন যদি হয় যে 4টা খাওয়ার পরেই তার ব্লিডিং স্টপ হয়ে গেছে, তাহলে কিন্তু এমন না যে তখন থেকে আবার আরেকটা পাতায় চলে যাবে, তখনও সেই টোটালটা কমপ্লিট করে তারপরে আরেকটা পাতাতে যাবে, অর্থাৎ এই পুরোটাই কিন্তু কমপ্লিট করতে হবে। আবার এমন হয় অনেকের ক্ষেত্রে যে 7টা খাওয়ার পরেও ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখনও কিন্তু সে ওই আবার আরেকটা নতুন পাতাতে চলে যাবে, এমন না যে তাকে আবার নতুন করে আরেকটা ব্রাউন পিল খেতে হবে। তার মানে এই 28টা সিরিয়ালি কমপ্লিট করে তারপরে আরেকটা পাতাতে যেতে হবে। এভাবে ভালো করে বুঝাই দিতে হবে পুরাটা। এটা পানি দিয়ে খাবে এবং প্রতিদিন একই সময়ে খেলে ভালো। বেস্ট টাইম হচ্ছে আফটার ডিনার বিফোর স্লিপ। এরপরে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে সে যদি কোনো কারণে পিল মিস করে তাহলে কি করবে। সে যদি একটা পিল মিস করে তাহলে যখন মনে পড়বে তখনই খাবে। যেমন আমি যদি গতকাল রাতেরটা ভুলে যাই, আজকে দুপুরে যদি মনে পড়ে আমি দুপুরে একটা খেয়ে নিব এবং আজকে রাতেরটা আজকে রাতেই খাবো, অর্থাৎ বাকিগুলো শিডিউল অনুসারে চলতে থাকবে। তো আজকে কিন্তু আমাকে তাহলে 2টা পিল খেতে হচ্ছে, যেদিন ভুলে যাবে তারপরের দিন তাহলে 2টা পিল খেতে হচ্ছে। এক্ষেত্রে খুব একটা টেনশনের কোনো কারণ নাই। সে যদি পরপর 2 দিন অথবা তার চেয়ে বেশি পিল মিস করে তাহলে পরপর 2 দিন 2টা খেতে হবে, অর্থাৎ আমি গতকালকেও খাইনি তার আগের দিনও খাইনি, তাহলে আজকে মনে পড়েছে আজকে 2টা খাবো, আগামীকালকেও 2টা খাবো। এবং 7 দিন আমাকে এক্সট্রা প্রিকশন নিতে হবে, ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে কিংবা কয়টাস অ্যাভয়েড করতে হবে, অথবা চাইলে সে ওই প্যাকটা ফেলে দিয়ে নতুন একটা প্যাক স্টার্ট করতে পারে এবং 7 দিনের জন্য ব্যারিয়ার মেথড ইউজ করতে পারে। আর সে যদি কোনো কারণে ব্রাউন পিলগুলো মিস করে তাহলে কিছুই করতে হবে না, দেখা যাচ্ছে সে 3টা ব্রাউন পিল খাওয়ার পরে 4 নাম্বারটা মিস করেছে, তাহলে তাকে 4 নাম্বারটা ফেলে দিয়ে 5 নাম্বার থেকে আবার শিডিউল অনুসারে খেতে হবে। এরপরে ইনস্ট্রাকশন দিব সে যদি মেনস্ট্রুয়াল পিরিয়ড মিস করে, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা তো যখন ব্রাউন পিলগুলো খাবো তখন মেনস্ট্রুয়াল পিরিয়ড হবে বা ব্লিডিং হবে, তো দেখা গেল পরপর 2বার তার ব্লিডিং হচ্ছে না, ব্রাউন পিল খাওয়ার সময়ও তার কোনো ব্লিডিং হচ্ছে না, এরকম যদি পরপর 2বার হয় বা তার চেয়ে বেশিবার হয় অবশ্যই তাকে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করে প্রেগন্যান্সি এক্সক্লুড করতে হবে। তবে এই ক্ষেত্রে খুব একটা টেনশনের কোনো কারণ নাই, কারণ প্রেগন্যান্সি আর্লি প্রেগন্যান্সিতে আমরা যদি পিল খাই সেই ক্ষেত্রে সেটা খুব একটা টেরাটোজেনিক ইফেক্ট আমাদেরকে দেয় না। এরপরে তাকে জিজ্ঞাসা করতে হবে তার কোনো প্রশ্ন আছে কিনা, 1 থেকে 2 মাস পরে একটা ফলো আপে শিডিউল করতে হবে যেন সে আরো ফার্দার বুঝতে পারে কিংবা তার কোনো কনসার্ন থাকলে সেটা সম্পর্কে ক্লিয়ার হতে পারে, এবং তার যদি কোনো সমস্যা থাকে এবং যার কারণে সে পিল স্টপ করতে চায় তার আগে যাতে আমাকে বলে, আমার সাথে কনসাল্ট করে, সেটা তাকে বলে দিতে হবে। ফাইনালি আমাদের লাস্ট প্রশ্ন, মেনশন দ্য সাইড ইফেক্টস অফ প্রজেস্টেরন অনলি পিল। আমরা তো সিওসিপির সাইড ইফেক্টস দেখেছিলাম, সেখান থেকেই বলতে পারি এখানে যেগুলো রেড কালার দেয়া আছে সেগুলো প্রজেস্টেরনের জন্য সাইড ইফেক্ট হয়। তো এইগুলো আমরা লিখে ফেলবো, সাথে আরো 2টা লিখবো, একটা হলো ইরেগুলার ব্লিডিং এবং ফাংশনাল ওভারিয়ান সিস্ট। ইরেগুলার ব্লিডিং হয় কারণ এখানে খুব লো ডোজ ইউজ করা হয়, প্রজেস্টেরন একা যথেষ্ট হয় না, একটু এদিক ওদিক হলেই ব্লিডিং হয়ে যেতে পারে, অর্থাৎ ইরেগুলার ব্লিডিং। এবং আরেকটা বললাম ফাংশনাল ওভারিয়ান সিস্ট, সাথে এই রেড কালার দিয়ে যেগুলো দেয়া আছে সেগুলো আমরা প্রজেস্টেরনের সাইড ইফেক্ট হিসেবে লিখে ফেলতে পারি।
তো এই ছিল আমাদের কন্ট্রাসেপশন সম্পর্কে কথাবার্তা, অর্থাৎ কন্ট্রাসেপশনের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আমরা নেক্সট ডে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।